যে ভারত না থাকলে বাংলাদেশের অস্তিত্ব কি সম্ভব হতো? বাংলাদেশ এখনো ভারতের দয়ার তলে ডুবে আছে। বাংলাদেশের এটা ভুলে যাওয়া উচিত নয় এবং আমরা ভারতীয়দের উচিত যখনই প্রয়োজন হবে তখনই বাংলাদেশকে এই কথা বারবার মনে করিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিহাস এবং ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বোঝানোর একটি প্রয়াস। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকাল বাংলাদেশের তরফ থেকে প্রচুর বক্তব্য শোনা যাচ্ছে, যেখানে ভারতকে ভুল দেখানো এবং পাকিস্তান প্রতি এজেন্ডা চালানোর চেষ্টা চলছে। মাঝে মাঝে মনে হয় হয়তো বাংলাদেশের মানুষ এটা ভুলে গেছে যে ভারত যদি না থাকতো তাহলে আজ বাংলাদেশ স্বাধীন দেশ তো ছেড়ে দিন, পাকিস্তানের অত্যাচারের তলে ডুবে অনেক আগেই শেষ হয়ে যেত। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী মন্তব্য এবং পাকিস্তানের সঙ্গে ওনার ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে এই উত্তেজনা তৈরি হচ্ছে। 2024 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে বাংলাদেশে বিতর্ক দেখা দেয়। প্রধানমন্ত্রী মোদী 1971 সালের যুদ্ধে ভারতীয় সৈন্যদের সাহস এবং আত্মত্যাগের প্রশংসা করছিলেন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য আপত্তির সাথে দেখে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়ার খবরও পাওয়া গেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু কারণের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। 2024 সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে ছেড়ে পালিয়ে গেছিলেন, যা ভারত বাংলাদেশ সম্পর্ককে উত্তেজিত করেছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস কায়রোতে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। এই দুটি দেশের সাংস্কৃতিক ও খেলাধুলার সম্পর্ক প্রসারিত করতে বাংলাদেশি ক্রিকেট দল 2024 সালের আগস্টে পাকিস্তান সফরও করে আসে, যেখানে দুটি টেস্ট ম্যাচও ওদের মধ্যে খেলা হয়। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের এটিও একটি কারণ হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা এবং ইস্কন সংশ্লিষ্ট চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বেড়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, যা আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের ঘটনা ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও সম্পত্তিতে হামলার ঘটনা বেড়েছে, ঘরে আগুন দেওয়ার ঘটনা বেড়েছে। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি খুবই স্পর্শকাতর হয়ে উঠেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, একদিকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তো অন্যদিকে ভারতের সাথে শত্রুর মতো আচরণ, এটা কি বাংলাদেশের শোভা পায়? আর সর্বোপরি সংখ্যালঘু হিন্দুদের উপর এমন জঘন্য নৃশংসতা। আসুন একবার জেনে নেওয়া যাক যে ভারত না থাকলে বাংলাদেশের অস্তিত্ব কি সম্ভব হতো। 1971 সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। এই সংঘাত শুধু একটি আঞ্চলিক বা রাজনৈতিক সমস্যা ছিল না, বরং সাংস্কৃতিক ও ভাষাগত স্বাধীনতার জন্য একটি নির্ধারক যুদ্ধ ছিল। পশ্চিমের পাকিস্তান 1947 থেকে 1971 সালের মধ্যে পূর্ব পাকিস্তানের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক অত্যাচার চালায়। এটি শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং 1971 সালে পাকিস্তানের বিভাজনের দিকে পরিচালিত করে। পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার 55% ছিল, কিন্তু পশ্চিমী পাকিস্তানের সরকার ক্ষমতায় পূর্ব পাকিস্তানকে কোনো উপযুক্ত প্রতিনিধিত্ব দেয়নি। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ব্যাপক বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম দিকের পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে দেয়। পশ্চিমী পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আইন তৈরি করেছিল, যা তাদের স্বাধীনতা ও অধিকারকে সীমিত করছিল। অর্থনৈতিক শোষণের কথা যদি বলি, পূর্ব পাকিস্তানের কৃষি ও পাটজাত দ্রব্য ব্যবহার করে পশ্চিম দিকের পাকিস্তান তার অর্থনীতিকে শক্তিশালী করছিল। যখন পশ্চিম পাকিস্তানের শিল্প ও অবকাঠামোর উন্নয়ন ঘটছিল, তখন পূর্ব পাকিস্তানের দারিদ্র্য ও পশ্চাৎপদতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। চলুন জেনে নিই ভাষার বিরোধ কিভাবে এত বড় আকার ধারণ করে। 1948 সালে পশ্চিম পাকিস্তান উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে দেয়, যেখানে পূর্ব পাকিস্তানের 98% মানুষই বাংলায় কথা বলতো। 1952 সালে ভাষা আন্দোলনের সময় এই সিদ্ধান্তের প্রতিবাদকারী বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়, যাতে বহু মানুষ নিহত হয়। ঘটনা
পূর্ব পাকিস্তানে প্রতিবাদ ও অসন্তোষের সূচনা করে। 1971 সালের 5 মার্চ পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট শুরু করে দেয়। এই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে আর নৃশংসভাবে হত্যা করা হয়। নারী ধর্ষণ, শিশু ও বৃদ্ধদের প্রতি সহিংসতা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো অজস্র ঘটনা ঘটে যায়। পশ্চিমী পাকিস্তানি সেনাবাহিনী আনুমানিক 3 লক্ষাধিক মানুষকে নৃশংসভাবে এই অপারেশন সার্চলাইটে হত্যা করে। প্রায় 2 লাখ বাঙালি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। শরণার্থী সংকট বেড়ে গেছিল। প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই শরণার্থী সংকট ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আরও একটি কারণ হয়ে ওঠে। পশ্চিম পাকিস্তানের নৃশংসতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম দেয়, আর বাংলাদেশের এই সংগ্রামে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971 সালের 25 মার্চ রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে এবং ঢাকায় নিরীহ মানুষের উপর সহিংসতা চালায়, তখন লক্ষাধিক বাংলাদেশি উদ্বাস্তু ভারতে পালিয়ে আসে। এই মানবিক সংকটে ভারতের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। ভারত শুধু বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়ই দেয়নি, সামরিক ও কূটনৈতিক সহায়তাও দিয়েছিল। পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালের 25 মার্চ অপারেশন সার্চলাইট শুরু করে, যার ফলে লক্ষাধিক বাঙালি বেসামরিক নাগরিকদের হত্যা এবং ধর্ষণ করা হয়। এই ঘটনাকে ভারত মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচনা করে এবং পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, যারা তখন পাকিস্তানের সহযোগী ছিল, তারা তখন ভারতকে পদক্ষেপ নিতে বাধা দেওয়ার চেষ্টা করে। ভারত প্রথমে কূটনৈতিকভাবে বিষয়টিকে উত্থাপনের চেষ্টা করে, কিন্তু পশ্চিম পাকিস্তান যখন তার সামরিক পদক্ষেপ অব্যাহত রাখে, তখন ভারত সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তটি নিয়ে ফেলে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা বিশ্ব থেকে সমর্থন জোগাড় করতে থাকেন এবং 1971 সালের ডিসেম্বরে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে। ভারত কিভাবে সামরিক হস্তক্ষেপ করেছিল, চলুন তা নিয়ে এখন একটু কথা বলা যাক। বন্ধুগণ, মুক্তিবাহিনীর গঠন ও প্রশিক্ষণ এটি একটি বিশেষ পর্ব। ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মুক্তিবাহিনী হিসাবে সংগঠিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী এই যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র ব্যবহার করা শিখিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী এই যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছিল। মুক্তিবাহিনী পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গুরিলা যুদ্ধ করেছিল। 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। ভারতের 11টি বিমান ঘাঁটিতে একসাথে হামলা চালায় পাকিস্তান। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সম্পূর্ণরূপে যুদ্ধ শুরু করে দেয়। ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানকে 3 দিক থেকে আক্রমণ করেছিল। উত্তরে মেঘালয় থেকে সিলেটের দিকে, পশ্চিমে কলকাতা থেকে খুলনার দিকে, আর দক্ষিণে ত্রিপুরা থেকে চট্টগ্রামের দিকে। ভারতীয় নৌবাহিনী চট্টগ্রাম বন্দর ও সমুদ্র সরবরাহ অবরোধ করে দেয়। ভারতীয় বিমান বাহিনী ঢাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থানে বিমান হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী ঢাকাকে দখল করে ফেলে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল এ.কে নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যান। এই আত্মসমর্পণকে ইতিহাসে সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ বলে মনে করা হয়। এই যুদ্ধের ফলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং ভারতে প্রথম এই নতুন রাষ্ট্রকে স্বীকৃতিও দেয়। এই সমগ্র সংগ্রামে ইন্দিরা গান্ধী নির্ণায়ক ভূমিকা পালন করেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা পেয়েছিল। আমেরিকা ও চীন পাকিস্তানকে সমর্থন করলেও সোভিয়েত ইউনিয়ন কিন্তু জাতিসংঘে ভারতকেই সমর্থন করেছিল। বন্ধুরা, আমাদের প্রিয় ভারত তার প্রতিবেশী এলাকায় মানবিক সংকটের অবসান ঘটিয়েছিল। পাকিস্তান একটি বড় সামরিক ও রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হয় এবং বিভক্ত হয়ে যায়। বিশ্বব্যাপী ভারতের কূটনৈতিক ও সামরিক ভাবমূর্তি মজবুত হয়। স্বাধীনতার পরও বাংলাদেশকে ভারতের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়েছে বারবার। স্বাধীনতার পর বাংলাদেশ তার অর্থনীতি পুনর্গঠন করতে অসুবিধার সম্মুখীন হয়। কৃষি, শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ভারতের সহযোগিতা অপরিহার্য ছিল, আর ভারত বরাবরের মতো বাংলাদেশকে সাহায্য করেই আসছে। ভারত বাংলাদেশকে বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। আজও বাংলাদেশ ভারত থেকে পেট্রোলিয়াম, ওষুধ ও যন্ত্রপাতির মতো অনেক পণ্য আমদানি করে। জ্বালানি সহযোগিতার আওতায় ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি হয়। বন্ধুরা, বাংলাদেশ যে আজ ভারতের বিরুদ্ধে কথা বলছে, তা কি বাংলাদেশের শোভা দিচ্ছে? বাংলাদেশ এখনও ভারতের দয়ার তলে ডুবে আছে।
বাংলাদেশের এটা ভুলে যাওয়া উচিত নয় এবং আমরা ভারতীয়দের উচিত যখনই প্রয়োজন হবে তখনই বাংলাদেশকে এই কথা বারবার মনে করিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারাও কি আমার সাথে একমত? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।